লাস্ট ক্লাসে আমাদের সিঙ্ক্রো আলোচনা হয়েছিল। সিঙ্ক্রোর পরে আজকে আমাদের টপিক হলো রিজলভার। আমরা আজকে রিজলভার সম্পর্কে জানবো, কিভাবে রিজলভার কাজ করে, এর কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল এটা কি সেটা সম্পর্কে জানবো, এবং সিঙ্ক্রোস এবং রিজলভারের মধ্যে পার্থক্য কি কি এবং এদের অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায় ভেরি করে সেগুলো সম্পর্কে আমরা একটু ডিটেল জানবো আজকে। প্রথমে আমরা বলি যে সিঙ্ক্রোস, আমরা ছবি দেখেছিলাম, সিঙ্ক্রোটা সাধারণত এরকম হয়ে থাকে যে একটা ট্রান্সমিটার একটা রিসিভার ছিল। তো এখানে আমরা দেখেছি যে দেয়ার কুড বি মাল্টিপল রিসিভার্স উইথ ওয়ান ট্রান্সমিটার, এরকম আমরা দেখেছি। তো রিজলভারের সাথে সিঙ্ক্রোর বেসিক ডিফারেন্সটা হচ্ছে যে সিঙ্ক্রোতে আমাদের তিনটা উইন্ডিং ছিল। এরকম সিঙ্ক্রোতে ছিল তিনটা উইন্ডিং, এটা একটা, এটা একটা এবং এটা একটা। S1, S2 and S3 were there with 120-degree phase angle with each other, whereas the resolver it has only two windings. সিঙ্ক্রোর সাথে রিজলভারের এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা থেকে কয়েকটা পয়েন্ট আমাদের আসে। একটা পয়েন্ট হচ্ছে যে রিজলভারের যে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে একটা কাটাওয়ে ভিউ। তো এগুলোর আকৃতি সাধারণত সিঙ্ক্রোস চেয়ে একটু ছোট হয়ে থাকে। এই সিঙ্ক্রোস গুলো তুলনামূলক একটু বড় হয়ে থাকে, রিজলভার তুলনামূলক একটু ছোট হয়ে থাকে। এই রিজলভার গুলো দিয়ে প্রিসিশন ভাবে অ্যাঙ্গেল মেজারমেন্ট করা যায়। সুতরাং সিঙ্ক্রো এবং রিজলভার দুটো মূল উদ্দেশ্য একই। ডেফিনিশন বলতে গেলে আমরা এভাবে বলতে পারি, রিজলভার ইজ সাচ টাইপ অফ ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসেস দ্যাট ক্যান ডিটেক্ট অ্যাঙ্গুলার পজিশন অফ এনি রোটেটিং অবজেক্ট। অর্থাৎ রিজলভারের ডেফিনিশন অনেকটা সিঙ্ক্রোসের মতনই, যে যেই ডিভাইসটা দিয়ে আমরা কি করতে পারি, অ্যাঙ্গুলার পজিশনকে ডিটেক্ট করতে পারি, সেটা হলো আসলে আমাদের রিজলভার। তো এইভাবে করে আমরা চিন্তা করি যে এটা হচ্ছে থিওরি বেসিক। তো এখানে কতগুলো ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো একটা হচ্ছে কাটওয়ে ভিউ, সেটা হচ্ছে যে এখান থেকে ওয়ান আফটার অ্যানাদার যে লেয়ারগুলো সেটা দেখতে পাচ্ছি। তো এটা দেখতে মূলত একটা ভেরিয়েবল রেজিস্টার, যেটা আমরা ল্যাবে ইউজ করি, অনেকটা সেরকমই দেখতে। ইটস লুক জাস্ট লাইক এ ভেরিয়েবল রেজিস্টার অর রিওস্ট্যাট লাইক অবজেক্ট। আমরা যে পটেনশিওমিটার ইউজ করেছি ল্যাবে, ইট লুকস জাস্ট এ বিগার সাইজ পটেনশিওমিটার। একটা পটেনশিওমিটার একটু বড় আকারের যদি হয় তাহলে যেরকম দেখতে হয়, এটা দেখতে অনেকটা ওরকম। আর এর মধ্যে কতগুলো পার্ট আছে, সেই পার্টগুলো এখানে লোকেট করা আছে। একটা হচ্ছে ইনপুটের একটা শ্যাফট থাকে। তো এখানে এই শ্যাফটটা যে সবসময় ইনপুট হবে তা না। তো এখানে একটা শ্যাফট থাকবে ফর দ্য রিসিভার। দ্য শ্যাফট ইজ the shaft actually delivers the output mechanical power to drive the indicator. মানে হচ্ছে যে এখানে যে ইনপুট শ্যাফটটা বলা হচ্ছে, সেই ইনপুট শ্যাফটটা হচ্ছে মূলত ট্রান্সমিটার সাইডে যখন এটা কাজ করবে, ট্রান্সমিটার সাইডে কাজ করার সময় এই শ্যাফটটা থাকবে হচ্ছে ইনপুট শ্যাফট। মানে যখন একটা অ্যান্টিনা কিংবা রোটেটিং কোনো একটা অবজেক্ট বা এয়ারফ্লো ডিটেক্টর এগুলোর সাথে যখন শ্যাফটটা মাউন্ট করা থাকবে, সেই ক্ষেত্রে এইটা হবে ইনপুট। তার মানে এই না যে শ্যাফটটা সবসময় ইনপুট হতেই হবে, ব্যাপারটা ঠিক তা না। যখন এটা রিসিভার হিসেবে কাজ করবে, রিসিভারে এসে যেটা হবে, তখন আমরা এখানে উইন্ডিং এ ভোল্টেজ গুলো দিব, আর শ্যাফট তখন কি করবে, শ্যাফটটা ঘুরবে, আর এটার সাথে আমাদের সেই ইন্ডিকেটরটা কানেক্ট থাকবে। Therefore, we can conclude that shaft receives the mechanical power while it is working as a transmitter of any synchro or resolver system, resolver-based system, or it can receives or it can also delivers mechanical power while it is working as a receiver. এটা হচ্ছে এর ফাংশন। এবং এখানে কয়েক ধরনের উইন্ডিং দেওয়া থাকে। একটা হচ্ছে যে স্টেটর উইন্ডিং দেওয়া থাকে এখানে। So there are some stator windings and there are rotor windings as well. So rotor windings are located inside the stator windings. আর এখানে একটা কাপলিং দেওয়া থাকে এখানে, এটার উপর বেস করে এই রোটার রিজলভারটা তৈরি করা হয়। তো এরপর আমরা একটু দেখি যে এটা দিয়ে কি কাজ করা হয়। তো এখানে আমরা দেখি যে সাধারণত সিগন্যাল কন্ডিশনিং এর জন্য এই রিজলভারগুলো বেশি ব্যবহার করা হয়। যেমন আমরা যদি এটাকে কোনো এনকোডারের সাথে কানেক্ট করি, এনকোডারে কানেক্টের সময় কিন্তু এরকম রোটেটিং অবজেক্ট আমাদের আসলে খুবই দরকার হয়। তো সেই সময় আমাদের কি করতে হয়, ডিজিটাল কনভার্টার, রিজলভার টু ডিজিটাল কনভার্টারে আমরা এই ডিভাইসগুলো ইউজ করতে পারি। তো এইটা হলো এটার অ্যাপ্লিকেশনের একটা সাইট। তো এটার থিওরিটা হচ্ছে এরকম যে
এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এটাকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে ফান্ডামেন্টাল ভাবে আমরা এইভাবে অংশটা পাবো। এটা একটা ছোট মোটরের মতো হবে দেখতে। তো ছোট মোটরের এখানে কি থাকবে, এখানে এখানে একটা উইন্ডিং দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা উইন্ডিং এবং এখানে একটা উইন্ডিং দেওয়া আছে। তো এখানে আসলে মূলত দুটো উইন্ডিংই থাকবে। সো দ্য স্টেটর consists two there are two stator windings, which is one of them are placed one of them is placed vertically and the other is placed horizontally. একটা উইন্ডিং থাকবে হলো ভার্টিক্যাল প্লেস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর আরেকটা উইন্ডিং থাকবে হরাইজন্টাল ভাবে প্লেসড, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যে আমরা রোটরটা দেখতে পাচ্ছি এখানে ভিতরে যে রোটরে ট্রান্সফরমার দেখেছে কিছুই না, এটা জাস্ট রোটর। এর মধ্যে আসলে একটা উইন্ডিং আছে। তো যখন আমাদের এখানে অ্যান্টিনাটা কানেক্টেড আছে এই জায়গাটাতে, যখন রাডার বা এই ধরনের কোনো অ্যান্ট করে অথবা এয়ারফ্লো ইন্ডিকেটর প্রয়োগ করে, তখন আসলে শ্যাফটটা আস্তে আস্তে ঘুরতে থাকে। আস্তে আস্তে ঘুরতে থাকলে রোটরের এই কয়েলটা ঘুরতে থাকে। রোটরের এখানে একটাই কয়েল থাকে। এই রোটরের যে কয়েলটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। The rotor coil is indicated on the right hand margin. আমাদের এখানে রোটর কয়েলটা এখানে দেখানো আছে। এই রোটর কয়েলের সাথে একটা ট্রান্সফরমার আটকানো থাকে। এটা কারণটা আমি বলতেছি, এটা কেন আটকানো থাকে সেটা একটু পরে বলতেছি। তো প্রথম কনসেপ্ট হচ্ছে যে আমরা সিঙ্ক্রো যখন করছিলাম তখন এখানে R1 এবং R2 এর সাথে ডাইরেক্টলি আমাদের কি ছিল, এখানে কানেকশন দিয়ে রেখেছিলাম প্রথম প্রাথমিকভাবে। কিন্তু আমরা কন্ট্রোল ট্রান্সফরমারটা একসাথে আলোচনা করলে সুবিধা হবে, যে কন্ট্রোল ট্রান্সফরমারটা সিঙ্ক্রোসেও লাগে আবার রিজলভারেও লাগে, দুটো জায়গাতে কন্ট্রোল ট্রান্সফরমারটা লাগে। এখন কথা হলো যে এখানে সিঙ্ক্রোস এবং রিজলভার দুই জায়গায় কন্ট্রোল ট্রান্সফরমারটা লাগে। তো এটার কাজ হচ্ছে আমরা যখন এখানে একটা এসি ইনপুট দিব, সাইনোসয়েডাল একটা এসি ইনপুট এখানে দিব, তখন এটা কি করবে, তখন এখান থেকে একটা অ্যামপ্লিফাই হবে। অর্থাৎ এখানে যদি আমরা ইনপুট হিসেবে এরকম দিই, এটা এসে হবে কি এখানে অ্যামপ্লিফাই হতে পারবে। ঠিক আছে, তো এটা যদি আমরা কন্ট্রোল ট্রান্সফরমার ইউজ করি তাহলে আসলে এটা ইচ্ছা মতো কি করতে পারবো, এরকম অ্যামপ্লিফাই করতে পারবো, আবার ইচ্ছা মতো অ্যাটেনুয়েট করতে পারবো। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম করা যাবে। তো এগুলো হচ্ছে এটার কাজ। আর রোটর ট্রান্সফরমার একটা কাজ হচ্ছে যে আমরা ভেরিয়াক বা এই জাতীয় জিনিস দেখছি, সেখানে কিভাবে আসলে ট্রান্সলেশনটা কমপ্লিট হয় সেটা আমরা দেখছি। তো এনিওয়ে এখানে আমরা প্রথমে যদি অঙ্ক কনসিডার না করি তাহলে আমরা যদি এটুকু হিসাব করি, এখানে জাস্ট একটা সাইন ওয়েভ আমরা এখানে দিব, এটুকু আপাতত আমরা হিসাব করি। এখানে আমাদের একটা সাইন ওয়েভ দিতে হবে, কিন্তু রোটর বেসিক্যালি এইটাই হচ্ছে আসলে রোটর। আর এখানে ছোট করে আর লেখা রাখলাম। আর এগুলো হচ্ছে স্ট্যাটরস। এইটা একটা স্ট্যাটর উইন্ডিং এস, এটা একটা স্ট্যাটর উইন্ডিং এস। তাহলে আমরা কনস্ট্রাকশনটা জেনে গেলাম যে আসলে কিভাবে এর উপাদানগুলো গঠিত। তাহলে রিজলভার ইজ composed of several parts. One of them are stator and other is the rotor. Stator consists two windings, whereas the rotor consists only one winding. And generally, the rotor is connected to a transformer, which is often known as a rotary transformer, or often called control transformer, whatever, which is connected to a single-phase sinusoidal voltage source. And there is a shaft which is to be connected to the rotating object as indicated here. And there are some rotor and stator cores in the structure. তার মানে আমাদের এই কনস্ট্রাকশনের মধ্যে এছাড়া আর তেমন কিছুই বলার নাই, যে এখানে যে উইন্ডিং গুলো আছে উইন্ডিং হচ্ছে কপারের, আর এখানে যে কোর গুলো দেওয়া আছে কোর গুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক কোর এগুলো, এবং এখানে যে ইনক্লাইন করা আছে এটা স্কুল করা আছে। তোমরা জানো যে এই ধরনের কোর কি জন্য ইউজ করা হয়, লেমিনেশন। এখানে কিছু লেমিনেশন করা আছে, এই লেমিনেটেড কোর গুলো আসলে এইভাবে করে এখানে ইউজ করা হয়। তো এখানে আমার কনস্ট্রাকশন আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসি হলো এটার ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে, যেটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। ওয়ার্কিং প্রিন্সিপালটার জন্য আমরা আমাদের যে হ্যান্ড নোটটা ছিল সেখানে যাব। তো ওয়ার্কিং প্রিন্সিপাল বলার আগে এটার আরো কিছু ফিচার আমরা বলে নিই, যেমন এটার অ্যাডভান্টেজ কি। আমরা তখন যে রিজলভারটা দেখলাম, তাহলে সেটার অ্যাডভান্টেজ গুলো হচ্ছে এরকম যে এর আগে যে আমরা সিঙ্ক্রোটা ইউজ করেছি, সিঙ্ক্রোতে কিন্তু তিনটা উইন্ডিং ছিল, তাই না? সিঙ্ক্রো স্টেটরে তিনটা উইন্ডিং ছিল, কিন্তু এটার স্টেটরে আমরা দেখতে পাচ্ছি দুটো উইন্ডিং দেওয়া আছে। তার মানে হলো এইটা ওটার চেয়ে স্মল হবে, এই জন্য therefore it is written that its size is small. The size is small compared to the synchro. কাজে রিজলভারটা
সিঙ্ক্রোর থেকে ছোট হবে, এটাই লেখা আছে। সেকেন্ড পয়েন্ট হলো অ্যাকুরেট অ্যাবসলিউট পজিশন সেন্সর, এবং এটা কিভাবে অ্যাকুরেসি অর্জন করলো সেটা যখন আমরা এখন ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখবো, ওয়ার্কিং প্রিন্সিপাল দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই সিঙ্ক্রোটাকে ইউজ করে আমরা অ্যাকুরেট ভাবে পজিশন সেন্স করতে পারবো। এটা ওয়ার্কিং প্রিন্সিপাল বলার পরে ক্লিয়ার হবে। এটা আমি ওয়ার্কিং প্রিন্সিপালটা যখন বলবো, আমাদের যার একটা পিডিএফ আছে, তখন আমরা এখানে এটা দেখতে পাবো। এরপরে হলো ওয়েল সুইটেড টু সিভিয়ার ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট। ওয়েল সুইটেড টু সিভিয়ার ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে আমরা জানি যে এখানে সাধারণত আউটডোর ইউজে এগুলো ইউজ করা হয়, যেমন রাডার বা ইত্যাদি। এছাড়াও ইন্ডাস্ট্রির বিভিন্ন রোটেটিং অবজেক্ট যেগুলো থাকে, সেখানকার যে হার্শ এনভায়রনমেন্ট গুলো থাকে, যেমন হাই টেম্পারেচার থাকে, প্রেশার থাকে, সেখানে ফ্লুইড থাকে, সেখানে বিভিন্ন রকম গ্যাস থাকে। তো এই ধরনের এনভায়রনমেন্টকে আমরা কি বলি? হার্শ এনভায়রনমেন্ট। তো এবং এই এনভায়রনমেন্ট গুলোকে অনেক সময় সিভিয়ার এনভায়রনমেন্টও বলা হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রির যে বেশ টাফ একটা এনভায়রনমেন্ট থাকে, সেইটার মধ্যে চলার জন্য এটা অত্যন্ত উপযোগী। এটা এই জন্য বলা হচ্ছে দিস ইজ ওয়েল সুইটেড। আরেকটা অ্যাডভান্টেজ, নট রিকোয়ার ওহমিক কন্ট্যাক্ট। ওহমিক কন্ট্যাক্ট কাকে বলে আমরা জানি। ওহমিক কন্ট্যাক্টটা হচ্ছে যে আমরা যখন একটা রিসিভারের সাথে একটা ট্রান্সমিটার বা কানেকশন করব, ওখানে আমরা বলছিলাম যখন মেকানিক্যাল আইসোলেশনটা থাকবে, তো আইসোলেশন ইজ অলমোস্ট মেকানিক্যাল is there in the resolver as well. রিজলভারও আসলে মেকানিক্যাল আইসোলেশন থাকে। আর এখানে যে নো রিকোয়ার ও ওহমিক কন্ট্যাক্ট বলা হচ্ছে, এটা কিন্তু সিনক্রোসেও কিন্তু একই রকম। অর্থাৎ সিনক্রোসেও আমাদের কি ছিল না, স্টেটর রোটরে যখন পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছিল, তখন আমরা এখানে কি করছিলাম না, এখানে কোনো ব্রাশ কমিউটেটর ইত্যাদি আমাদের এখানে প্রয়োজন হবে না। এখানে হচ্ছে নট রিকোয়ার ওহমিক কন্ট্যাক্ট। অর্থাৎ আমরা যখন এটা রিজলভ চালাবো, তখন এখানে যেহেতু ট্রান্সফরমারের মাধ্যমে এটা কানেক্টেড থাকতেছে, তো ওই ট্রান্সফরমারটা যদিও আমরা এখনো ডিটেল বলিনি, তো ওই ট্রান্সফরমারের কানেক্টেড থাকার ফলে যেটা যে এটার মধ্যে আসলে কোনো ওহমিক কন্ট্যাক্টের প্রয়োজন হবে না। এটা ইন্ডাকশন মূলনীতির উপর ভিত্তি করে আসলে কাজ করবে, ইনডিউসড হবে, এখানে ভোল্টেজটা ইনডিউসড হবে। যেভাবে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ট্রান্সফরমারের ভোল্টেজটা ইনডিউসড হয়, ফ্যারাডেস অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, দ্য ভোল্টেজ উইল বি ইনডিউসড ফ্রম দ্য প্রাইমারি টু সেকেন্ডারি। এইভাবে আসলে ইনডিউসড হবে। এই কারণে আমরা বলতে চাচ্ছি যে এখানে কোনো আসলে ওহমিক কন্ট্যাক্টের ব্যাপার নাই। আর ইটস রিলায়েবিলিটি ইজ হাই। হাই রিলায়েবিলিটির অনেকগুলো কারণ আছে। হাই রিলায়েবিলিটির একটা কারণ হচ্ছে সাইজ হচ্ছে স্মল। সেকেন্ড কজ হচ্ছে যে যেহেতু এর উইন্ডিং আছে দুইটা, পারফরমেন্সটা লো হবে। সাইজ যদি স্মল হয় তাহলে এটা কি হবে, পোর্টেবিলিটিটা বেশি হবে, অর্থাৎ এটা কম্প্যাক্ট হবে, ইত্যাদি সুবিধাগুলো আমরা এখানে পাবো। সেম এই সুবিধাগুলো সিনক্রোসের মধ্যে পাওয়াটা একটু টাফ বা ডিফিকাল্ট ছিল আমাদের। তাহলে এবার আমরা চলে যাই আমাদের যে স্লাইড ছিল আরেকটা, যেটা আমরা শেয়ার করেছিলাম শুরুতে, ওইটার সাথে একটু করি, যেখানে আসলে ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে হয়। তা আমরা রিজলভারটা একটু দেখতে পারি। এটা দেখলে আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা একদম ক্লিয়ার হয়ে যাবো যে আসলে কিভাবে এটা কাজ করে। তাহলে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি মার্কার দিয়ে। আচ্ছা, এবং এখানে আমরা এখন আসতেছি হলো যে এখানে দুই ধরনের আমরা উইন্ডিং দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এটা হলো রোটর, এটা হচ্ছে রোটর সাইড, and it is represented this rotor, this R. Actually the winding is inside the rotor. The winding is like that. If there is a eraser, this winding is just placed in the rotor just like this. I am representing the actual one. তো এখানে এই রোটরটার মধ্যে আসলে এটা থাকে, এটাকে একটু দূরে সরানো হয়েছে এটা বোঝানোর সুবিধার্থে। এখানে একটা সেন্টার অফ রোটেশন আছে, এই সেন্টার অফ রোটেশনের চারপাশে রোটরটা ঘুরে, and there is a vertical winding, one is this
and this is horizontal winding. Horizontal winding. Horizontal winding. And this is vertical winding. So এখন এটা কিভাবে কাজ করবে সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হলো যে এইখানে যে রোটরটা দেওয়া আছে সেটা দুইভাবে কাজ করতে পারে। একটা হলো যে এই রোটরটা যখন এটার সাথে অ্যালাইন হয়ে থাকবে তখন কি হয়ে থাকবে, সে সম্পূর্ণ এটার সাথে যখন অ্যালাইন হয়ে থাকবে তখন একই সময়ে সে এটার সাথে কি হয়ে থাকবে, পুরোপুরিভাবে নট অ্যালাইন থাকবে। আবার যখন এই কয়েলটা এটার সাথে অ্যালাইন হয়ে থাকবে তখন এই কয়েলটা পুরোপুরিভাবে এখানে নট অ্যালাইন হয়ে থাকবে। তার মানে তিনটা কেস হতে পারে। কেস 1 হচ্ছে এটা aligned with horizontal winding. Case 2 aligned with vertical winding. তাহলে কেস 1 কি হলো aligned with horizontal winding, কেস 2 হলো aligned with vertical winding, আর কেস 3 হচ্ছে partial or partial alignment. তিনটা কেস হতে পারে, 3 cases will be there. Number 1 is it could be aligned with horizontal winding, it could be aligned with vertical winding, and case 3 partial for both H and V. So there could be maximum 3 cases and there should be no cases without these 3. তাহলে এই তিনটা কেসের জন্য আমরা এখন কি করতে চাচ্ছি, এই তিনটা কেসের জন্য আমরা এখন একটা এক্সপ্লেইন করব যে আসলে কি হবে সেটা একটু আমরা দেখি। প্রথম হলো যে চেঞ্জ হয়ে গেল, দেখো ফার্স্ট থিং হচ্ছে যে যদি আমাদের ভার্টিক্যালের যে ভোল্টেজটা সেটাকে যদি আমরা এক্স বলে থাকি তাহলে হচ্ছে যদি cos 0 হয়ে থাকে তাহলে cos 0 হলে আমাদের কি হয়ে যাবে, যে cos যদি 0 হয় 0 ডিগ্রি হলে cos 0 ডিগ্রি মান 1 হয়ে যাবে, তাহলে v cos 0 ডিগ্রি সমান সমান কি হবে, v cos 0 ডিগ্রি সমান সমান আমাদের হয়ে যাবে হচ্ছে x বা v। এটা যদি আমি কেটে দিই সিম্পলি v লিখতে পারবো, ঠিক আছে। আমি আরেকটু নিচে যাই তাহলে একটু সুবিধা হবে, অথবা কিন্তু জুমটাকে ছোট করে দিই, বাকি দেখাটা তো আসতেছে না এখানে। এটা ঠিক আছে, এখানে আমরা তাহলে আমি এখানে তিনটা কেস লিখে দিই। So there could be 3 cases. For case 1, if it is aligned with vertical winding, that is case 1, this is 1. If it is aligned with like this, so what will we get x is equal to v cos 0, v cos 0. At a time it would be y is equal to v sin 0, v sin 0, and cos 0 is equal to v volt and v sin 0 is equal to 0 volt. So this is for case 1 if it is aligned with vertical winding or cosine winding. Now let's discuss about case 2. What is case 2? If the winding is aligned with sine winding or vertical winding, in that case the rotor will align like this, look like this. It just works as a transformer, and this is the mutual flux is the coupling coefficient is the magnetic force. এই পয়েন্টে এটার সাথে এটা সম্পূর্ণভাবে আনঅ্যালাইন্ড হয়ে থাকলো, and it is totally aligned with the sine winding or vertical winding. For case this 2 and this is case 1, so the angle is
angle which is 90 degree, because this is 1 and this is case 2. So what does it mean? It means that it rotates just from here to here, that is 90 degree. Therefore, now the angle theta is equal to here theta is equal to 0 and here theta is equal to 90 degree. So this is case 2. So theta is equal to sorry theta is equal to 90 degree. Case 2 there becomes V cos 90 degree, which results 0, and V sin 90 degree, which results V. So we can conclude that this is actually the Vmax or Vm, and the Vmax will be obtained for this position. This is nothing but the maximum voltage other than the other position, voltage of the other position, and it represents that for this position the voltage would be maximum. It is not mandatory to represent the whole voltage transfers from here to here, just like in automatic induction, and the coupling coefficient might be less than 1. Okay, the coupling coefficient can be less than 1 or whatever. Okay, coupling coefficient could be less than 1 or whatever, and the voltage could be somewhat less than that in the secondary rather than the primary. It is different issue, but the voltage would be always maximum for the full alignment. এখান থেকে প্রতিপাদ্য বিষয় এটাই যে যার সাথে যেটা অ্যালাইন হয়ে থাকবে সেটা ভোল্টেজটা ম্যাক্সিমাম পাওয়া যাবে, এটা হলো মেইন প্রতিপাদ্য বিষয়। And there is another case which is known as case 3. Theta could be other than 0. If theta is equal to 30 degree, so what would be the result? We'll get V cos 30, then V sin 30, and obviously it could be V by 2. So the maximum voltage, if the maximum voltage is 100 volt, so Vm by 2 would be 50 volt. This is the simple statement if you simplify this thing, and this should be root over 3 by 2, root over 3 Vm by 2. So and so on. The angle could be in between, theta could be greater than 0 degree up to 90 degree. So this is case 3. For case 3, the condition is this: theta equal to 0, and for case 1, the condition is that theta is equal to 0 degree, and for case 2, theta is equal to 90, and this for case 3. Case 3, theta is equal to some what in between 0 degree to 90 degree. তো এটা হলো আমাদের কেস 1, কেস 2, কেস 3। আচ্ছা, স্টুডেন্ট একটু হেল্প করো আমাকে, এটা কি বোঝা যাচ্ছে? আমি অনেক আস্তে কথা বলতেছি, যদিও আমাকে একটু ক্লিয়ার শুনতে পাচ্ছ, বুঝতে পারতেছো এটা, এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? রিজলভারের ওটা হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? আরেকবার বলবা হ্যালো? আমি শুনতে পারি। Case 3, yes, very good, very good. Case 3, for case 3, the theta starts from this position greater than 0 up to, it is greater than 0 up to less than 90 degree. Theta is less than 90 degree. So case 3 starts from, that is above 0 degree and below 90 degree. This is the range of case 3. হ্যাঁ, আচ্ছা, যে কোনো একটা ভ্যালুর জন্য ধরি, তো আমরা একটা ভ্যালু অ্যাসিউম করে নিই। ধরো আমাদের থিটার মানটা আছে এখন আমাদের 30 ডিগ্রি। আমি এখন এখানে এই যে এটাকে ইনক্লাইন করে দিলাম, এই যে এটা হলো ডটেড লাইন। নাও থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। So what would be the induced voltage in the vertical winding? Here is the vertical, and we put it the value V sin 30 degree. Sin 30 is equal to half, therefore we'll get Vm by 2. And if the same angle input here, and the induced voltage in the cosine winding would be V cos 30 degree. The same theta will be applicable for both winding, as the position is the same for at the same single moment, or for a single time, or for a single case, theta is unchanged.
it would be same for both sine winding and cosine winding. Therefore, we'll get this type of voltage. And other than it could be 45 degree or whatever. If the angle is 45 degree, so what will we get? Actually, we will get the same voltage for the two cases. Such as we can give a simple example. If it is 45 degree, what will we get actually? So we know that sine 30 half, sine 45, 1 divided by root 2. Okay, so 1 divided by root 2, this is the value, and this is also 1 divided by root 2, then Vn. So according to the trigonometric formula, we will get the same voltage for both the sinusoidal and cosinusoidal winding. Is it clear to you now? এখন কি পরিষ্কার হয়েছে এক্সাম্পলটা? ঠিক আছে, থ্যাংক ইউ। এই হলো আমাদের রিজলভার। এবার আমরা আসি যে সিঙ্ক্রো দিয়ে যে কাজ হয় রিজলভার দিয়ে সেই কাজ হয়, সেটা আমরা বুঝতে পারলাম। যেহেতু সিঙ্ক্রো এবং রিজলভার দুটো দিয়ে একই কাজ হচ্ছে, এখন আমাদের দেখতে হবে কোন ক্ষেত্রে কোনটা সুইটেবল এবং কিভাবে আমরা সিঙ্ক্রোস এবং রিজলভারকে একত্রে নিয়ে কাজ করতে পারি। এমন যদি হয় যে আমাদের ট্রান্সমিটার বা টিএক্সটা আছে, এই টিএক্সটা যদি হয় সিঙ্ক্রো আর যেটা আরএক্স সেটা যদি হয় রিজলভার, তাহলে কি আমরা কাপল করতে পারবো কিনা? ঠিক আছে, এর আগে আমরা আলোচনা করেছি যে সিঙ্ক্রোটাই হলো টিএক্স এবং সিঙ্ক্রোটাই হচ্ছে আরএক্স, তাই না? আর এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সেম ডিভাইস যদি আমরা ওই পাশে বসাই দিই, তাহলে কি হয়ে যাবে? এবার আমরা এই ডিভাইসটার এই টার্মিনালটাই আরেক পাশে কানেকশন করে দিব, সেম টু সেম। তো ব্যাক টু ব্যাক কানেকশন করলে আমরা পাবো রিজলভারের একটা সেট, সেখানে টিএক্স আর এক্স দুটাই কি থাকবে? রিজলভার থাকবে। এটা বোথ সিঙ্ক্রোস এন্ড বোথ রিজলভার। Now I have to discuss that if one could be the synchro and other could be the resolver, so what will we get actually? যদি একটা দুটো ডিভাইসের একটা হয় সিঙ্ক্রো আর একটা যদি রিজলভার হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কি আসলে কানেকশন করতে পারবো কিনা সেটা আমরা পরের স্লাইডে দেখি। তো এখানে হচ্ছে সে আনসারটা যে yes, we can do the same thing if we connect a synchro as a transmitter TX and this is a resolver as RX. This is a resolver, this is a resolver, this is RX. So it is possible to receive signals from a synchro. It works like a transmitter. So this is actually, it works as a transmitter, and this is just like a resolver. So it is possible to connect the system like this. So how? Everyone we know the Schottky transmitter. The Schottky transformer, you know what is the function of the Schottky transformer and how does it work? Actually, we have to use two windings. One of them should be supply the full voltage, whereas the other is the 86.6 degree. And you know the derivation, hopefully. You know the Schottky connection in your electrical machine course. So therefore, you have to know the derivation of this. That is 86.6%. Although this is not the concern of today's class, যদিও আমাদের এই ক্লাসের কোনো concern না, তবে আমি জানি যে এটা তোমাদের মেশিনে পড়ানো হয়েছিল। হ্যাঁ, তাহলে 86% আমরা যদি এখানে সাপ্লাই দিয়ে নিচে যদি ফুল ভোল্টেজ সাপ্লাই দিই, তাহলে হচ্ছে আমরা এখানে একটা সিঙ্ক্রোসের মাধ্যমে এখানটা রিজলভারে কানেকশন করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা তোমাদের ইয়ের মতো, ব্রেইনস্টর্মিং এর মতো, যে কিভাবে আমরা এই সিঙ্ক্রোসের সাথে রিজলভারটা কানেক্ট করলাম। আমি সিম্পল কয়েকটা ক্লু দিয়ে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে, আমরা জানি যে সিঙ্ক্রোসের এখানে তিনটা ভোল্টেজ থাকে, তিনটা টার্মিনাল S1 S2 আর S3। তো এখানে যে ভোল্টেজটা আছে এটা হচ্ছে মূলত S1 ভোল্টেজ, এবং এখানে যে ভোল্টেজটা আছে সেটা মূলত S3 ভোল্টেজ, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, এখানে আমরা দিচ্ছি হলো S3, একটু মনে রাখতে হবে। এখানে S3 ভোল্টেজ দিলাম, এখানে দিলাম S1 ভোল্টেজ, আর এখানে দিলাম S2 ভোল্টেজ। ঠিক আছে, এরপর স্কটকি কানেকশনের মূলনীতি অনুযায়ী, যদি তোমাদের মনে আছে আমি একটু মনে করে দিই, যে এটার একটাই খালি ব্যাপার যে এখান থেকে এখানে যে টোটাল টার্ন থাকবে, সেই টার্নটাকে 50% করে একটা সেন্টার ট্যাপ বের করতে হবে,
সেটা কিন্তু প্রাইমারি সাইডে, নট ইন দ্য সেকেন্ডারি সাইড। So if it is primary side PS and if it's SS, only primary side we will require a center tap, just like this. This center tap should be connected to the terminal of the T connection. এটাই খালি পার্থক্য। তাহলে দুটো ট্রান্সফরমার আমাদের নিতে হবে। দুটো ট্রান্সফরমারের মধ্যে আমি একটু এখানে যদি সিম্পলি ড্র করি, এই একটা ট্রান্সফরমার হলো, দুটোর মধ্যে আমাদের খালি একটা কাজ করতে হবে, যে আমরা রিজলভার ট্রান্সফরমার উইন্ডিংটা তৈরি করব, তৈরি করার সময় দুটো ট্যাপিং রাখতে হবে, ঠিক আছে? একটা ট্যাপিংকে বলা হয় সেন্টার ট্যাপ বা সিটি, এখানে আমি সিটি লিখে রাখলাম। আর আরেকটা ট্যাপিং হবে হলো 86.6%। এই দুটো ট্যাপিং যদি আমি করে রাখি, one should be applied in the sine winding or vertical winding, another should be applied in the cosine winding or horizontal winding. Therefore, the voltage will be reproduced just like a resolver. And the Schottky converts three-phase, two-phase, enabling TX to perform resolver function. So just like a resolver reproduce its original position, that is original angular position in its connection or dial, similarly the Schottky converters perform the same. Actually, only there is a condition, that is the resolver we don't need to make any tapping, just like a center tap and another 86.6% tap. But in Schottky connection, we have to do the same function with two center tap. Two center tap. There's two tapping. One is center tap, another is 86.6 degree. So before, if we connect the transformer like this, then the same equation and the same system can reproduce the or indicate the same theta from a synchro. Suppose if we have one synchro and another resolver, and if you tell you have to complete a system of any radar or whatever, so how can we construct this? This could be a brainstorming question. So you can follow the simple method, and by this way, the same theta what is produced in the TX, the same theta it will be produced in the RX side. Okay, so this is what we have discussed in the class. So if you have any question, please ask me. CR key attendance connect করেছো? হ্যালো সিয়া, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। হ্যাঁ, তাহলে আমরা পরের অংশ চলে যাই। এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলো, আমি সামনে আরেকটু আগাবো, যে সিনক্রোনাস রিজলভারের পার্থক্যগুলো এবং একটা ছোট্ট সামারি করতে হবে আমাকে এই তুলনামূলক আলোচনাটা। তো তোমরা একটু বলো যে এই পর্যন্ত আলোচনার মধ্যে কোনো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা কারো, তারপর আমি একটু সামনে আগাতে যাচ্ছি। কোনো কোশ্চেন থাকলে বলো। সুতরাং আমি ধরে নিচ্ছি এটা সবাই বুঝতে পেরেছো, কারণ এটা অনেকটা ইজি। তো আমি সামনে আগাচ্ছি। সেটা হলো এখানে আমাদের একটা পয়েন্ট আছে, যে বুঝতে হবে যে এখানে আরেক ধরনের লিনিয়ার ভার্সন পাওয়া যায়, যেটাকে আমরা বলা হচ্ছে ইন্ডাক্টর সিঙ্ক। এই ইন্ডাক্টর সিঙ্ক সম্পর্কে আমরা এখনো পড়িনি। এই রিজলভার এবং সিঙ্ক্রোসের মধ্যে কিছু কিছু লিমিটেশন এখনো আছে। আমি লিমিটেশনগুলো এক এক করে বলি। প্রথম লিমিটেশন হচ্ছে যে এখানে যে থিটা অনুযায়ী ঘুরে, এখানে যেটা রিপ্রোডিউস হয়, তো এটা এবং এটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ থাকে না, এটা ট্রাইগোনোমেট্রিক রিলেশনশিপ চলে আসে। কিভাবে? যেহেতু এখানে সাইনোসয়েডাল এবং কোসাইনোসয়েডাল ভ্যালু আছে, এখন আমি যদি মনে করি যে এখানে আমি লিনিয়ারলি থিটাটা বাড়াবো, যেমন এখানে যদি আমি থিটা বাড়াই, if we want to plot theta in the transmitter, that is Tx, this is theta, and we will get Rx, the voltage, equivalent voltages. So equivalent voltages. So what would be there if theta is gradually changes, theta is equal to 5 degree and 10 degree,
then up to 30 degree, then 45 degree, then 60 degree, then up to 90 degree. So what is the problem actually? The problem is that suppose for 30 degree the sine would be half, but for another 60 degree sine is root over 3 by 2. So this is not exactly the double, rather than the double result would happen here. This is one. The problem is that when theta is equal to 30 degree and theta is equal to 90 degree, the difference is 3 times. So the difference is 3 times here. That is, if theta prime is equal to 90 degree, so theta prime is 3 times greater than theta, whereas the value, that is Vm prime, is only the double value of Vm. So this is the non-linearity of a resolver. What the point? আমি এখানে বলতে চাচ্ছি যে রিজলভার এবং সিঙ্ক্রো দুটোর একটা কমন যে লিমিটেশন, সেটা হলো যে যদি আমাদের ট্রান্সমিটারে থিটা ভেরিয়েশন লিনিয়ার ভাবে হয়, তো আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশনের কারণ লিনিয়ার ভাবে হয় না। হয় না তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে, আমি দুটো উদাহরণ দিলাম। একটা 30 ডিগ্রির জন্য, থিটার মান 30 ডিগ্রির জন্য আমি অর্ধেক ভোল্টেজ পাচ্ছি, তাহলে তো হিসাব অনুযায়ী থিটার মান 60 ডিগ্রি হলে আমার ডাবল ভোল্টেজ পাওয়ার কথা, সেটা আমি পাচ্ছি না। আমি ডাবল ভোল্টেজ পাচ্ছি 90 ডিগ্রির জন্য। তাহলে ঘটনাটা কি হলো? ভোল্টেজের দিকে যদি ডাবল হয়, তার মানে এটা বোঝায় না যে থিটার দিকেও আমাদের ডাবল হয়েছে, বরং আমি উদাহরণ দিয়ে দেখালাম থিটা 3 ডাবল হয়েছে আর ভোল্টেজটা হয়েছে ডাবল। তাহলে এই প্রপার্টিটাকে বলা হচ্ছে নন লিনিয়ারিটি। এবং তুমি চাইলে এটা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখতে পারো। 0-এর ক্ষেত্রে 10-এর থেকে 20-এর থেকে 10 ডিগ্রিতে যা হবে 20 ডিগ্রিতে তার ডাবল হবে না। আবার 90 ডিগ্রিতে যা হবে 45 ডিগ্রিতে তার অর্ধেক হবে না। এই যে ব্যাপারগুলো আছে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে নন লিনিয়ারিটি। ঠিক আছে, এখন আমরা যদি একটা লিনিয়ার ভেরিয়েশন চাই, ঠিক আছে, এটা লিনিয়ার ভেরিয়েশনটা কোথায় দরকার? দরকার হচ্ছে যে আমরা যদি এখন একটা কমপ্লিট সিস্টেম বানাই, যে ট্রান্সমিটার রিসিভার, তাহলে কোনো অসুবিধা নাই। কারণ হলো যে এইখানে যে টিএক্স এ যে থিটাটা আমি দেখতে পাচ্ছি, এই থিটাটা আমি এখানে একটা ডায়াল তৈরি করে সেই ডায়ালের মধ্যে আমি ইন্ডিকেটরে ঠিকই দেখতে পাবো। কাজেই এই সিস্টেমের জন্য এটা কোনো সমস্যার ব্যাপার না। কিন্তু যখন আমরা এই সিঙ্ক্রোটা এবং এই রিজলভারটা থেকে কোনো ডিজিটাল ইনপুট দিব কোথাও, আমি যেমন উদাহরণ কিছু দিচ্ছি, এই সিঙ্ক্রো বা রিজলভারগুলো থেকে আমি যে থিটাটা ভ্যালু পাচ্ছি, এই থিটার ভ্যালুটা হচ্ছে অ্যানালগ। এই অ্যানালগ থেকে আমি যখন ডিজিটাল কনভার্সনে যাব, এডি কনভার্টার যখন আমি করব, এবং কখন এটা করতে হবে? যখন আমার মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার বা আরডুইনো বেস সিস্টেমে আমি যখন এটা দিতে যাব, তখন আমাকে কি করতে হবে? স্যাম্পলিং করতে হবে, কোয়ান্টাইজিং করতে হবে এবং এনকোডিং করতে হবে। এই যে স্যাম্পলিং, কোয়ান্টাইজিং, এনকোডিং যখন আমি করব, তখন যদি নন লিনিয়ারিটি থাকে, তাহলে এখানে অ্যাপ্রক্সিমেশন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, অনেক জটিল হয়ে যায়। এই জটিলতা এড়ানোর জন্য আমরা এমন একটা মেথড যদি চিন্তা করতে পারি যে এখানে যে অনুযায়ী মুভ মানে চেঞ্জ হবে, এখানে যদি তার প্রপোর্শনাল একটা ভোল্টেজ আমি পাই, সেই প্রপোর্শনাল ভোল্টেজ থেকে যখন আমি একটা এডি কনভার্ট করব, সেই সময় কি হয়ে যাবে? আমার সমান সমান ভাবে লিনিয়ার রিলেশনশিপ বজায় রেখে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট হবে। তখন আমি করতে পারবো একটা শুধুমাত্র একটা ট্রান্সমিটার টিএক্স নিয়ে এখান থেকে আমি একটা মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার অ্যাপ্লাই করে দিতে পারবো। ধরো আমি কোনো জায়গার অ্যাঙ্গুলার পজিশনটা ডিটেক্ট করতে চাচ্ছি কোনো একটা মোটরে বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে, তো ওটাকে যে আমি ডিজিটাল কনভার্ট করব, ডিজিটাল সিগন্যালে, এবং সেটাকে নিয়ে যে প্রসেস করব, তার জন্য যখনই আমি স্যাম্পলিং করতে যাব, তখন যদি এখানে নন লিনিয়ারিটি থাকে, নন লিনিয়ারিটি করলে তোমরা সবাই জানো যে এখানে কি তৈরি হবে? অনেক কোয়ান্টাইজেশন ইরর তৈরি হবে, তাই না? এই কোয়ান্টাইজেশন ইরর গুলো মিনিমাইজ করার জন্য আমাদেরকে কি করতে হবে? নন লিনিয়ারিটিকে দূর করে লিনিয়ার ভাবে যেন সে ভোল্টেজটা তৈরি হয়, সেটা আমাদের এখানে আনতে হবে। এটা করার জন্য যে মেথডটা, সেটাকে বলা হচ্ছে ইন্ডাক্টো সিঙ্ক দিয়ে করা হবে। এই ইন্ডাক্টো সিঙ্কটা শুধুমাত্র আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, কিন্তু সিঙ্ক্রো এবং রিজলভার সিলেবাসের অন্তর্ভুক্ত। এই জন্য যদি কোশ্চেন আসে হোয়াট আর দ্য লিমিটেশন অফ সিঙ্ক্রো এন্ড রিজলভার, উই হ্যাভ টু কনক্লুড লাইক দিস. So although they are too much precise and they are quite enough to handle any type of angular measurement or angular position, you can detect very easily. But there are some limitations such as the non-linearity issue, as it works just this functions just like trigonometric. That is why there is a non-linearity and it follows the trigonometric function rather than the linear function. এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মেজর ইস্যু। সেটার কারণে কি হবে? যখন আমরা এটাকে নিয়ে কোনো রকম ফার্দার প্রসেসিং এ যাব, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন আর সো অন,
সে সমস্ত ক্ষেত্রে আমাদের কোয়ান্টাইজেশন এররটা বেড়ে যাবে এবং নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ এখানে এটা ইউনিফর্ম ভাবে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হবে না। অর্থাৎ থিটার মান যেরকম হলে ডিজিটাল ভ্যালুটা যেরকম আসার কথা ছিল, তখন থিটার মান ভেরিয়েশনের সাথে সাথে ডিজিটাল ভ্যালুটা সেই অনুযায়ী ভেরিয়েশন হতে পারবে না। এটা সিনক্রোর ক্ষেত্রে প্রযোজ্য, রিজলভারের ক্ষেত্রে প্রযোজ্য। তো দিস ইজ দ্য কমন লিমিটেশন ফর বোথ দ্য সিনক্রোস অ্যান্ড রিজলভ। আর এদের মধ্যে সুবিধা অসুবিধার মধ্যে যদি কম্পারিজন আসে, সেকেন্ড কম্পেয়ার সিনক্রো এন্ড রিজলভার লাইক দিস। সিনক্রোতে কি থাকে, 3টা উইন্ডিং থাকে, আর রিজলভারের মধ্যে 2টো উইন্ডিং থাকছে। এই কারণে এটা সাইজটা কম্প্যাক্ট হচ্ছে, কম্পারেটিভ সাইজ, এবং ওয়েট মিনিমাইজ হচ্ছে এবং পোর্টেবিলিটি বেড়ে যাচ্ছে, একই সাথে পাওয়ার কনজাম্পশনটা কম হচ্ছে। এগুলো হচ্ছে সিনক্রোসের উপর রিজলভারের সুবিধা সমূহ। আবার যদি আমরা রোবাস্টনেসের উপর ধরি, অন্যান্য ক্ষেত্রে হিসাব করি, তারপরে এটার যদি রিলায়েবিলিটি ইস্যুতে আসি, এবং আবার যদি আউটডোর ইউজে এসবের মধ্যে যাই, তাহলে আউটডোর ইউজ বা ইত্যাদির মধ্যে সিনক্রোটাকে বেশি প্রিফারেন্স দেওয়া হয়। অর্থাৎ মানে যেটা হচ্ছে আউটডোর ইউজ, সান অ্যান্ড শাওয়ারের মধ্যে কাজ করবে এবং কনস্ট্রাকশনটা খুব রিজিড বা রোবাস্ট কনস্ট্রাকশন। তো সেই ধরনের কনস্ট্রাকশন, খুব হেভি কনস্ট্রাকশন হচ্ছে সেলসিন বা সিনক্রোসে। আর রিজলভার গুলো হচ্ছে প্রিসিশনের জন্য ভালো, ছোট হিসাবে ভালো, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য ভালো, এবং ইত্যাদি সুবিধাগুলো এটাতে আছে, কম্প্যাক্ট ইত্যাদি। এই সমস্ত দিক বিবেচনা করতে গেলে রিজলভারটা হচ্ছে সুবিধাজনক। আর ছোট যদি থাকে, আমাদের সিস্টেমটা কম্প্যাক্ট করতে হয়, ইন্ডাস্ট্রিতে যেটা খুবই বেশি দরকারি হয়ে থাকে, স্পেসের ঘাটতি থেকে যায়, অল্প স্পেসে অনেক জিনিস অ্যাকোমোডেট করতে হবে, এই সমস্ত স্পেসের জন্য সিনক্রোটা হচ্ছে প্রিফারেবল, রিজলভারটা। আর যখন আমাদের রাডার অ্যাপ্লিকেশন আসবে, অথবা ওয়েদার ফোরকাস্টিং এরকম কোনো ইস্যু আসবে, অথবা বিমানে অথবা জাহাজে, নেভাল ওয়েপনে, এই সমস্ত যে অ্যাপ্লিকেশন গুলো থাকবে, ওই অ্যাপ্লিকেশন গুলোর জন্য আমাদের সিনক্রোটা বেশি প্রিফারেবল হবে। তাহলে আমি আশা করি বুঝতে পেরেছি এদের অ্যাপ্লিকেশন গুলো কোথায় কোথায় সুইটেবল হবে, কোনটা কিসের জন্য উপযোগী, কোনটা উপযোগী না, এবং এদের কমন যে লিমিটেশন গুলো সে সবগুলো আমরা এখানে ডিসকাস করলাম। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো এই পর্যন্ত আলোচনা যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আস্ক করতে পারো, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আসছে না, তার মানে আমি ধরে নিচ্ছি এটা সবাই তোমরা বলেছো। থ্যাংকস এ লট ফর attending today's class. See you in the next class. Take care. Assalamu alaikum.